ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম নিবেদন করি। আর ঠাকুরের আরেকজন প্রিয় সন্তান শিষ্যের আজকে শুভ জন্মদিন, যার জন্মদিন উপলক্ষে আজকে এই মন্দিরে ঠাকুরের সূচনা হলো, ঠাকুরের বিশেষ মূর্তি স্থাপনা হলো। সেই মহাপুরুষ স্বামী যোগানন্দজি, এই যোগানন্দজির চরণে আমার প্রণাম। এই মঞ্চে উপস্থিত আছেন, আমার দেখতে পাচ্ছেন আপনারা, যদিওবানন্দজি মহারাজ, তাকে আমার সশস্ত্র প্রণাম। আছেন প্রভাসানন্দজি, তাকেও আমি আমার নমস্কার সম্ভাষণ জানাই। শিবোত্তমানন্দজি আছেন, নিত্যপ্রিয়ানন্দজি আছে, তাদেরকেও যথাযোগ্য আমার ভালোবাসা জানাচ্ছি। আর আমার সামনে যেসব মহারাজা, পূজনীয় মহারাজা বসে আছেন, তাদেরকেও যথাযোগ্য নমস্কার, আমার সাধু ভাইদের যথাযোগ্য ভালোবাসা। উপস্থিত যেসব মায়েরা রয়েছেন, ভক্তরা রয়েছেন, তাদেরকেও আমি আমার যথাযোগ্য প্রীতি শুভেচ্ছা জানাই। আজকে আমাকে একটুখানি স্মৃতিচারণ করতে বলা হয়েছে। আমি এইখানে 15 বছর ছিলাম। 1983-তে এখানে এসেছিলাম, আর 1998-এ আমি এখান থেকে চলে গিয়েছিলাম। অর্থাৎ 15 বছর আমি এখানে ছিলাম। তা আমি 15 বছর স্মৃতিচারণা ওই যেমন আমাদের সঞ্চালক মহারাজ বলেছেন 10 মিনিটের মধ্যে করতে চেষ্টা করব। 15 বছরের জন্য 15 মিনিট সময় দিলেও হয়তো একটুখানি কিছু বলা যেত, কিন্তু চেষ্টা করছি আমি আমার সময় আমি যা দেখেছি সেটুকুই বলছি। আমার পূর্বের কথা তো যদি নন্দজি বলেছেন কিছুটা, আর আমাদের প্রভাসানন্দজি বললেন, আমি সেইগুলো যাচ্ছি না। আমি যখন এসেছিলাম তখন আশ্রমের অধ্যক্ষ ছিলেন কান্তানন্দজি মহারাজ, নিশিকান্ত মহারাজ। আমি ওনাকে পেয়েছি দীর্ঘ 15 বছর। আমি যতদিন ছিলাম ততদিন সুস্থই ছিলাম। আমি চলে যাওয়ার পরেই উনি শারীরিক ব্যাধিতে আক্রান্ত হন এবং 2001 সালে তিনি প্রয়াত হন। ওই জন্য মহারাজ উপরে কিন্তু কঠোর ছিল, দেখতে খুব কঠোর বলে মনে হতো। এর ভেতরটা খুব কোমল ছিল, খুব নরম ছিল, মানুষকে মনে করতে খুব মাস্টার কঠোর। উনি ঠাকুরের প্রিন্সিপাল ছিল আমকাঞ্চন দেয়, সেই দিকে তিনি কঠোর ছিলেন, একবারে দৃঢ় চেতা ছিলেন, কোনো কম্প্রোমাইজ ছিল না সেখানে। তার এতটাই তিনি নিষ্ঠাবান ছিলেন, সাধু ছিলেন। প্রতিদিন আমাদের কি সন্ধ্যার সময় এবং ভোরবেলা উঠে জপ করতেন, তার কোনো বিরাম ছিল না। ভোরবেলা মঙ্গলারতে যেতেই যেতেন, যতই ঝড় তুফান যাই হোক, ঘর বৃষ্টি যেতেন। আর সন্ধ্যার সময় এই ঘরে গিয়ে তিনি জপ করতেন। এই দুদিন আমাদের দেখে আমার শেখার বিষয়, আমাদের শিক্ষণীয় ছিল আমাদের কাছে, আমরাও অনুসরণ করার চেষ্টা করতাম। তিনি ওই পূর্ণ মন্দিরের ছবি এখানে দেওয়া আছে, দেখুন এই ব্যানারের মধ্যে, একটি নতুন মন্দির, একটি পূর্ণ মন্দির। এই পূর্ণ মন্দির আপনার বেশি দিন তো হয়নি, এই মন্দিরের সংস্কার শুরু হয়েছে 2000 বললেন আপনারা 2021 সালে এটা জগৎ শুরু হয়েছিল ভিত্তিভূত স্থাপন। আর 2024-এ সেই তো শেষ হয়েছে, 25-এ শুরু হয়েছে। এর মধ্যে 3 বছরের মধ্যেই মন্দিরটা প্রায় সম্পন্ন হয়ে গেছে। এই 3 বছরের আগেও এই পূর্ণ মন্দির ছিল এখানে। আপনারা যারা এখানে ভক্তরা আছে সকলেই দেখেছেন সেই মন্দির। সেই মন্দিরে এখানে অফিস ছিল, অফিসের বারান্দায় একটা দুদিকে বেঞ্চ বাঁধা থাকতো, ওদিকে কোনাটা আমলকি গাছ ছিল, তার নিচে ভাঙা চেয়ার থাকতো, পুরনো দিনের চেয়ার, তাতেই মহারাজ বসে থাকতেন। ওই চেয়ারটা দিকে একদিকে সিধা রাস্তা দেখা যাবে, গেট দিকে দেখা যেত, আর একদিকে মন্দির দিকেও দেখা যেত। উনি একদিকে বসে বেশিরভাগ সময় ওখানে বসে থাকতেন, ভক্তের আসলে কথা বলতেন এবং সাধারণ মানুষ সেখানে তাদের কথাবার্তা বলতেন, প্রসাদ দিতে বলতেন। এই তিনি দিনের পর দিন ওনাকে রেখেছে, এইভাবে তিনি আশ্রম পরিচালনা করছেন। খুব নিষ্ঠার সঙ্গে কেউ যদি মন্দিরে যদি আননেসেসারি কথা বলছেন, গল্প করছেন, কিছুই বরদাস্ত করতেন না। কাউকে উনি প্রশংসা করতেন, আপনারা আসুন প্রসাদ নিয়ে যান, এরকম করে। আর কেউ জবদান করলে কিছু বলতেন না, যদি জবদান করতেন নিয়মিত কিছু বলতেন, কিন্তু কেউ যে গল্প করুক তিনি সেটা পছন্দ করতেন না। ওনার জীবন ধারা রেখেছেন খুব কঠিন কঠোর হলেও ভেতরটা খুব জবদান করতেন, সাধন প্রয়োজন করতেন, পূজা পাঠ করতেন। আমরা ওনাকে দেখে অনুপ্রাণিত হলাম, খুব ওনাকে দেখে ভালো লাগতো। সেই সময় নিশিকান্ত মহারাজ ছাড়াও আমরা যাকে পেয়েছি, আমি কয়েকজনকে সেখানে ছিলেন। আমি প্রিয়ানন্দ মহারাজের ছিলেন, সাধু ছিলেন, হোস্টেল দেখতেন, প্রিয়ানন্দ মহারাজকে পেয়েছি। আর এখানে সেই সময় ছিলেন আমাদের, সেই সময় দেখেছি আমি সূত্রানন্দজি বরাদুরাকে ছিলেন, শৈলেশ মহারাজ। আপনার হাত থেকে থাকবেন, একজন বৃদ্ধ সাধু থাকতেন না।
তাকেও আমাকে বলেছি। তো আমি সুদীপ্তানন্দজি মহারাজকে দেখেছি, অমর মহারাজ, এখন বাগবাজার মায়ের বাড়ি যিনি ম্যানেজার, তাকে আমরা পেয়েছি এখানে। কাশীনাথানন্দজি মহারাজ তিনি এখানে ছিলেন, আমি এখানে সেই সময় ছিলেন। আর অজয়ানন্দজি মহারাজ আমার সামনে বসে আছেন, আমি ওনাকে পেয়েছি ব্রহ্মচারী হিসাবে, যে সময় পেয়েছি উনি ছিলেন এখানে। আমি ওনাকে প্রণাম জানাই, আমার সামনেই উপস্থিত আছেন। উনি দীর্ঘদিন এখানে ছিলেন, উনি গম্ভীরানন্দী সেবক হিসাবে সেবক হয়ে চলে গিয়েছিলেন এখান থেকে। আমি ওনাকে খুব কাছে থেকে দেখেছি, ওনার সেই ভালোবাসা পেয়েছি। উনি আমার সামনে বসে আছে, ওনাকে কোনো প্রণাম জানাই। আর এখানে আছেন পরবর্তীকালে আমি যখন এখানে এসেছি তখন জ্যোতিষমা ছিলেন না, ট্রেনিং সেন্টার ছিলেন। জ্যোতিষমা এসেছেন, পূর্ণমাজ এসেছেন, শিবকুমার মহারাজ এসেছেন, অনেক মহারাজ এখানে পরবর্তীকালে এসেছেন, তাদের কথা বলছি না। আমার প্রথম দেখা যেসব মহারাজ ছিলেন তারা আছেন এই ভদ্র মহারাজ। তাদের আমরা ভোগ করে আশীর্বাদ পেয়েছি। তাই হয়তো আমি এখনো সঙ্গজীবনে আছি। আর কথায় বলে জননী জন্মভূমি সরকার দাবি করিয়েছি। জননী জন্মভূমি হচ্ছে স্বর্গের চেয়েও গৌরবশালী। হ্যাঁ, আমরা সর্বকামনা করি আমাদের মৃত্যুর পর স্বর্গ লাভ হোক, সুখে থাকবো, আনন্দে থাকবো, কিন্তু জননী জন্মভূমি বলছেন স্বর্গের চেয়েও মহান। বৈষ্ণবদের বলা, এই ব্রাহ্মণদের বলা দ্বিজ, তাদের দুবার জন্ম হয়। একবার হচ্ছে মাতৃগর্ভ থেকে জন্ম হয়, আর একবার পৈত জন্ম নেয়, তারা জন্ম হয়। আমাদেরও ওই রকমই দুটো জন্ম হয় বলতে পারি। এক মাতৃগর্ভে জন্ম, দ্বিতীয়টা আমি আমার অভিমতে যে আমরা যেখানে জয়েন করি, প্রথম সাধু জীবন শুরু করি, সেটা হচ্ছে আমাদের একটা পবিত্র স্থান। দ্বিতীয় আমাদের একটা জীবন শুরু হয় সেখানে। আমার এই দ্বিতীয় জীবন শুরু অর্থাৎ সন্ধ্যা জীবন শুরু হচ্ছিল এইখানে, কাকি রামকৃষ্ণ মিশনে। এই আমার সন্ধ্যা জীবন ব্যক্তিগত স্থাপিত হচ্ছিল এইখানে। তাই এই স্থানটি আমার কাছে অত্যন্ত পবিত্র। ঠাকুর স্বামীজি বলছেন না যে জল আলু, বাতাস, বায়ু সব পবিত্র ভারতবর্ষে। এরকমই আমার কাছে এই শিলচর মিশনেরও জল, বায়ু, বাতাস সব পবিত্র, মাঠ সব পবিত্র। কারণ আমি এখান থেকে সন্ধ্যা জীবন শুরু করতে পেরেছি। আজ আমার সন্ধ্যা জীবনে 41 বছর অতিক্রান্ত হয়ে গেল, 41 ইয়ার্স ওভার হয়ে গেল। আমি এখানে 15 বছর ছিলাম, এখান থেকে চলে গেছি আরও 26 বছর। 26 বছর আমি এখান থেকে চলে গেছি। রামকৃষ্ণ মিশনের বিভিন্ন সেন্টারে ছিলাম, এখন আমি রামকৃষ্ণ মিশন টাকিতে আছি। তো এই আমার দেখার টাকি রামকৃষ্ণ মিশনের একটা সংক্ষিপ্ত ইতিবৃত্ত আমি বললাম। আর সব ভক্তের কথা না বললেই নয়, এই সময় আমি যেসব ভক্তকে দেখেছি নিয়মিত আসতেন, অদিত চন্দ্র রায়, অদিতবাবুকে আপনি চিনবেন হয়তো। তিনি এই রামকৃষ্ণ মিশনের একনিষ্ঠ ভক্ত ছিলেন। মহাপুরুষ মহারাজকে এই আমাদের মহারাজের দীক্ষিত ভক্ত ছিলেন। এছাড়াও ছিলেন যারা ছিলেন মনোরঞ্জন দেব, তিনি আশ্রম কমিটির একজন সদস্য ছিলেন। অসিত বরণ সেন, তারপরে ছিলেন এখানে দেবব্রত দত্ত, আকর্ষণপদ দত্ত, এরা ছিলেন সেই সময়কার আমি ভক্ত দেখেছি। আর হীরালাল শর্মা একজন ভক্ত ছিলেন, বড়বাজারের দোকান ছিল। আর ছিল জগন্নাথ রায়, তারপরে মনে করছে অনেকেই ছিলেন, কিন্তু আমার স্মৃতিপট থেকে 26 বছর না থাকার জন্য একটা লুপ্ত হয়ে গেছে, তাদের কথা মনে করতে পারি না, পাচ্ছে না। তারাও এখানে ছিলেন। নিশি দত্ত বলে একজন ভক্ত নিয়মিত পরিশ্রম করে সবাই আসতেন। শিরিশবাবু ছিলেন, তিনি প্রতিদিন সবাই এখানে আসতেন। কতবার ভক্তকে দেখেছি, আজ তারা কথা মনে করতে পারছি না, সবাই কথা আমি তাদের যাদের কথা মনে করতে পারছি তাদের এখানে। আর ভক্তদের সবচেয়ে ভলেন্টিয়ার দেখেছি, তাদের আমাদের এখানে অসীম পালকে দেখেছি। সমীরণ গুপ্ত বলে যে তিনি যার কথা বলে না বলে নয়, সমীরণ গুপ্ত ছিলেন আমাদের সব ধৌতবাবু বলতাম, তিনি ছিলেন ভলেন্টিয়ার মেকার ছিলেন। তো যারা যারা যুব ভক্তদের ধরে ধরে আনতেন আর মন্দিরে কাজ করাতেন, তাদের বিভিন্নভাবে তাদের প্রসাদ খাওয়াতেন আর আশ্রমের কাজে লিপ্ত করতেন। তাদের মধ্যে যেমন করতে পারি পীযূষবাবু, প্রসেনবাবু, এরা তার হাতে তৈরি। পীযূষবাবু এখন আশ্রমে আছে কি জানেন, এখানে আছে জানি না, তিনিও এই গুপ্তবাবুর হাতে তৈরি। তার কথা না বলেন, তিনি খুব একনিষ্ঠ ভক্ত ছিলেন। প্রতিদিন দুপুরবেলা দিকে আসতেন, বাবা বলে সবাইকে দেখে দেখে বসা, তাকে ধরে নিয়ে আসতেন, ধরতেন আর আশ্রমে কাজ করাতেন, প্রসাদ দিতেন। তার নিষ্ঠার কথা আমি কখন স্মরণ করতে পারছি, মনে পড়ছে আমার। যাই হোক, এরকম বহু ভক্ত ছিল যারা সেই সময় আসতেন। কয়েকজনের কথাই আমি বললাম, আর বলে শেষ করতে পারছি না। তারপরে বুক স্টলে শ্যামলবাবু আসতেন, আমাদের সোমনাথবাবু আসতেন, এরাও আসতেন, এখন আছেন দেখছি, সেই সময় ছিল, এখন আসছেন নিয়মিতভাবে, তারা সেবা দিয়ে যাচ্ছে। এরকম বহু ভক্ত সেই আমার কাছে এই আশ্রম একটা পূর্ণভূমি। আমি আগে বলছি, এখন বলছি,
এই মন্দিরটা এত দ্রুত গড়ে উঠবে ভাবতে পারেন। 2021 সালে শুনলেন, আপনি অনুমান করলেন জগত্রী পুজোর দিন একটা ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। সেই ভিত্তিপ্রস্তর যেদিন স্থাপিত সেদিন আমি ছিলাম, আমার সৌভাগ্য হয়েছিল। মাত্র 3 বছরের মধ্যে এত বড় স্মৃতিসৌধ গড়ে উঠেছে, ভাবা যায়। আর কি সুন্দর তার উদ্যান করেছেন আমাদের ওনাদের সামনে হয়েছে। আমার প্রিয় সন্ন্যাসী ভাই, তাকে আমি কী বলে যে ধন্যবাদ জানাবো আমি ভাষা খুঁজে পাই না। তিনি অনেকেরই একটা ধারণা যে পুরোনোটা ভেঙে নতুন করলেন, একটা পুরোনো লুপ্ত হয়ে গেল, কিন্তু যাই হোক এখন তো নতুন স্থাপনা করতে পেরেছেন। তার যে মনোবল, তার যে মনের শক্তি, তিনি যে এত জোর নিয়ে কাজ শুরু করতে পেরেছেন, এটা হচ্ছে বড় কথা। অনেকেই বলেছিলেন কাজ শুরু করছেন কিন্তু শেষ করতে পারবেন না, কিন্তু দেখলাম ঠাকুরের আশীর্বাদ তারপরে অজরে পরিচিত হয়েছে ঠাকুর মায়ের আশীর্বাদ। তিনি যে কাজটা আসতে সেটাই সফলতা হ্রাস করেছে। তিনি আগে বলছিলেন, কালো বলছিলেন, যে কোনো কাজে হাতে কেউ না হয়েছে তাকে সাহায্য করেছে এবং কাজটা এগিয়ে নিয়ে গেছে। এত দ্রুত এত বড় মন্দির, একটা নতুনত্ব স্থাপন রূপ দিয়েছেন। একটা রামকৃষ্ণ ঘটনাধীশা মন্দির হয়, তার থেকে একটা বিরল। আমাদের রামকৃষ্ণ ঘটনাধীশনে একটা মন্দিরের একটা ঘটনা ধারা আছে, কিন্তু এটা থেকে এই মন্দিরটা তার থেকে অনেকটাই বিরল। নতুন রূপভাবে, নতুন ডিজাইনে, নতুন রূপে তাকে সাজিয়েছেন। তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই, তার দীর্ঘ জীবন কামনা করি। তিনি এরকম কাজ করেছেন, আরও করুন, রামকৃষ্ণ মঠ মিশনের দিনকে আরও এগিয়ে নিয়ে যান, এই বলে আমার সঙ্গে বক্তব্য শেষ করছি। মহারাজ ঠিকই বলেছেন, সাধুরা অনেকে, তাদের কোনো স্থান হয় না, কোনো বাড়ি হয় না, কিন্তু জয়নিং সেন্টার মনের ভেতর থাকেই থাকে। মাঝে মাঝে একবার করে আমরা ঘুরে আসি। মহারাজের শ্রীচরণে প্রণাম। এবার আমি ডাকবো স্বামী শিবতমানন্দজি মহারাজ, নিবেদন মহারাজ, বর্তমানে রামকৃষ্ণ মঠ মিশনের মুখ্য কেন্দ্র মেরুর মঠে আছেন। উনি স্মৃতিচারণ করবেন। স্বামী শিবতমানন্দজি মহারাজ। ओम स्थापकाय समस्त सर्वधर्म सर्वप्रिय अवतार वरिष्ठाय रामकृष्णाय प्रथमे आमी परम पूजनीय प्रेसिडेंट महाराज, वाइस प्रेसिडेंट महाराज चरणे भक्तिपूर्ण प्रणाम जानाई এবং মঞ্চে উপবিষ্ট স্বামী জ্যোতির্ময়ানন্দজি মহারাজ এবং অন্যান্য মহারাজদের চরণে প্রণাম এবং মঞ্চের সামনে উপবিষ্ট সমস্ত মহারাজদের চরণে প্রণাম জানিয়ে কিছু স্মৃতিচারণা করছি। 2009-10 তখন আমি ব্রহ্মচারী এখানে এসেছিলাম। তখন ছোট্ট মন্দির, সেই মন্দির দেখতে খুব ছোট, কিন্তু তার ভাব ছিল অসীম। সেই সময়কার পুরানো সেই স্মৃতির কথা কিছু মনে পড়ে। তখন স্বামী অধ্যক্ষ ছিলেন এখানকার স্বামী দেবদেবানন্দ মহারাজ। আপনারা জানেন রামকৃষ্ণ বলবদন এই গানটি তার বিখ্যাত। তো উনি এই গানটি বলে এসে খুব আনন্দ পেতেন। তারপর ওই মন্দির যে বেদিটি আছে এখন পুরানো মন্দির ওখানে আছে, ওই বেদিতে মায়ের নখ এবং চুল ছিল, এখনও আছে মনে হয়, জানি না। তারপর এখনও আছে বলছেন। তো ওই যে মায়ের নখ চুলের থাকার জন্য মন্দিরের ভাব, মন্দিরের একটা ভাইব্রেশন আলাদা ছিল। আমি তখন পুজো করতাম, তো ছোট মন্দির হলেও সেখানকার একটা শান্তি থাকতো, মানে আনন্দ থাকতো। আর তারপর স্বামী সত্যস্থানন্দজি 2011 সালে এসেছিলেন। তো ওনার সময় আরেক মজার, শনি রবিবার হলেই কালী কীর্তন হতো। সেই সময় ছিল একটা আনন্দের হাট। সেই পুরানো দিনের কথা যদি মনে করেন, উনি গান গাইতেন, আমি পাখায় বাজাতাম, আমি গান গাইতাম, উনি পাখায় ছিলেন। শনি রবিবার হলেই আমি হয়তো আমার সেদিন হয়তো মন খারাপ, ভালো লাগে না গান গাইতে, উনি বলতেন চলো নিবেদন।
গান দেখতে হতো। তো কালী কীর্তন সেই শনি রবিবার দিন খুব জমে যেত, আর সমস্ত এই ভলেন্টিয়ার ভক্তরা খুব মজা পেতেন। তারপর এখানে হোস্টেলে থাকতাম। এই হোস্টেলে ছাত্ররা তখন আপনারা জানেন প্রাইমারি ছাত্র, ওরা খুব সরল। তো একদিন এই দেখা মাত্র বলছে, মহারাজ লিচু আর খেতে পাবো না। কেন না? লিচু গাছ সব কাটা গেছে। ওরা ওই সময় ওরা কি করতো, ছুটির দিন থাকলে ওই লুকিয়ে লুকিয়ে দুপুরবেলা লিচু হলেই লিচু গাছে সব উঠে গিয়ে সব লিচু খেয়ে নেবে। আমি দেখছি সব ধরপড় করে উঠে খেয়ে নিয়ে তারপর সঙ্গে সঙ্গে আবার হাওয়া, কেউ নেই। তো এখন কিছু ছাত্রদের সঙ্গে দেখা হয়েছে, ওরা বললো মহারাজ আর লিচু খেতে পাবো না। তো আমি সেই কারণে বলছি মহারাজ, এখানকার অধ্যক্ষ মহারাজকে, যে আশ্রমস্থ পরিবেশ গাছগাছালি না থাকলে খুব খারাপ লাগে। তপবন ছিল, আমরা যখন এসেছিলাম ছোট্ট মন্দির, সামনে আমলকি গাছ, তারপরে একটা আম গাছ ছিল, সেই আম গাছের পরিবেশ, আম গাছ, তারপরে খেলার গ্রাউন্ড, সে একটা আলাদা পরিবেশ ছিল। সেজন্য আমি অনুরোধ করব মহারাজকে যে কিছু গাছ অন্তত বৃদ্ধি করার জন্য, আশ্রমের পরিবেশ ফিরিয়ে আনার জন্য। আর এখানকার সমস্ত ভক্ত যারা খুব আবেগপ্রবণ। একবার আমি যখন প্রথম এসেছি তখন একজন ভক্ত আমাকে বলছে, মহারাজ আপনাকে ভক্তি দিলাই। ওই তো সিলেটি ভাষা বুঝি না, ভক্তি দিলাই মানে কি। আমি তো উনিও পিছনে পিছনে ছুটছে, আমিও পিছনে পিছনে মানে সামনে এগিয়ে যাচ্ছি। তারপরে একজন বললো, না আমার ভক্তি দিলাই মানে প্রণাম করবো। আমি আচ্ছা তাই নাকি। তো আমার সেটি আমি সেদিন ছিলাম না, 4.5 বছর ছিলাম। তো সে খুব একটা গোল্ডেন পিরিয়ড গিয়েছে। গান বাজনা আমার সঙ্গে ছিলেন পূর্ণ মহারাজ, তারপরে সুকুমার মহারাজ, তারপর শঙ্কর মহারাজ আছেন, ক্ষুদিরাম মহারাজ আছেন। তো সেই সময় একটা গোল্ডেন পিরিয়ড গিয়েছে। আর সবাইকে আমার প্রণাম ও ভালোবাসা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত স্মৃতিচারণ আমাদের এইরকমই লাগে। আমরা যখন বেলুড় মঠে ট্রেনিং সেন্টার ছিলাম তখন প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টারটা আলাদা ছিল। এখন একটা নতুন আর বড় হয়ে গেছে, মনে হয় না যে ওইটা প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টার, পুরোনোটাই লাগে প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টার। তো এইটাই পরিবর্তনের শিলা, পরিবর্তন এইরকম চলবে। ধন্যবাদ স্বামী শিবতমানন্দজি মহারাজকে। এবার আমি পূজনীয় স্বামী নিত্যপ্রিয়ানন্দজি মহারাজ, গৌতম মহারাজ, বর্তমানে রামকৃষ্ণ মঠ আর মিশনের মুখ্য কেন্দ্র বেলুড় মঠে অবস্থান করেন, ওনাকে নিবেদন করব স্মৃতিচারণ করবেন। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तये स्थित्वा प्रणमामि। नमस्ते ज्योतिराजाय विवेकानन्दस्वरूपिणे सच्चित्सुखस्वरूपाय स्वामिने युगानन्दकुमारनन्द चारुविश्वपार्षदा रामकृष्णं परम पूज्यपाद প্রেসিডেন্ট মহারাজ, ভাইস প্রেসিডেন্ট মহারাজ, তাদের প্রণাম নিবেদন করছি। তো মঞ্চে উপবিষ্ট পূজনীয়দের আমার প্রণাম, মঞ্চের আর অন্যান্য মহারাজদের আমার প্রণাম, ভক্তদের নমস্কার, ভালোবাসা জানাচ্ছি। এতক্ষণ আপনারা মহারাজদের স্মৃতিচারণ শুনলেন, অনেক শুনেছেন। আমার ঝুলিতে খুব বেশি নেই স্মৃতিচারণ, দু একটা বলবো। আমি 96-এ
এখানে এসেছি। তখন মন্দিরটি খুব ছোট, স্বামী খ্যাতানন্দজি মহারাজ সেক্রেটারি অর্থাৎ নিশিকান্ত মহারাজ সেক্রেটারি, কিন্তু খুব পরিবেশ খুব ভালো, যেমন ভক্ত তেমনি আশ্রমের পরিবেশটা খুব ভালো লেগেছে, যেন একটা গাম্ভীর্য। তো এতেই আমার খুব ভালো লাগতো। তবে এই যে মন্দিরের ভাঙা চূড়া হয়তো ছিল ঠিকই, তো এইরকম ঘটনা আমি একদিন বলছি। আমাদের এটা যে পুরনো যে ঠাকুরের আসনটি ছিল সেটা সোনার রং করা ছিল, তাতে একদিন চোর ঢুকেছে। চোর ঢুকে ওই ছেনি বাটালি দিয়ে ওগুলো খুঁড়ে দেখেছে যে ওতে সোনা কিনা, কিন্তু সোনা নয়। তো এটা আমি কারা মানে এই এই এত সুন্দর করে করেছে। আমি যখন বেলুড়মঠে একদিন গেলাম, আমাদের পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ, ত্রয়োদশ প্রেসিডেন্ট মহারাজ আমি রমনাথ মহারাজ, তিনার সেবক আমাদের সঙ্গে। তো আমাকে জিজ্ঞেস করলো কোথা থেকে এসছো? আমি বললাম শিলচর। তো তুমি শিলচর থেকে এসছো? আচ্ছা বলো তো ওই ঠাকুরের সিংহাসনটি কেমন আছে? আমি তো অবাক হয়ে গেছি, বুঝতে পারছি না সিংহাসন আমার কোথায়। তারপর ওই সেবক আমাকে বুঝিয়ে দিল যে ঠাকুরের সিংহাসন কি ভালো আছে। তখন আমি বললাম হ্যাঁ মহারাজ, সিংহাসন খুব ভালো আছে, এখনো ঠাকুর ওখানে বসে যেতে আছে। বলে দেখো আমি হায়দ্রাবাদ থেকে পাঠিয়েছিলাম ওই সিংহাসন। এখানে আমার একটি নিজের অনুভূতি হয় যে এই 100 বছর অতিক্রম, মানে 100 বছরে পা দিয়েছে, ধীরে 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 যেন আশ্রমটা নতুনভাবে স্বাস্থ্য শুরু করেছে, হঠাৎ হঠাৎ হচ্ছে না। এটা খুব ভালো লাগে যেন। আর মহাপুরুষদের আশীর্বাদ রয়েছে, যেমন শ্রীমৎ স্বামী গৌরাঙ্গজি মহারাজ দীক্ষাতে এসে ওই পাইচারি করছে, রাত ওই সন্ধ্যার দিকে না রাত্রির দিকে পাইচারি করছে। তার সেবক অরবিন্দ মহারাজ তাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা করিমগঞ্জে মন্দির হয়ে গেছে মহারাজ, শিলচর মন্দির হলে ভালো হতো না? তখন উনি বলেছিলেন হবে হবে হবে। তো এই যে একটা মানে যেমন ভক্তদের আন্তরিকতা, তো ধীরে 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 এইভাবে হয়েছে। তো এটা আমাদের কাছে মনে হচ্ছে যে ঠাকুর নিজে তার মন্দির, তার আশ্রম তিনি করছেন। এইখানে একটা আরো একটি কথা বলার আছে যে ভক্তের আন্তরিকতা, ভক্তের শিলচর ভক্তদের এত আন্তরিকতা, এত প্রার্থনা, তাই আজকে এত জৌলস হয়েছে। ঠাকুর হয়তো চেয়েছিলেন তাই হয়েছে। যেমন একটা ছোট্ট কথা আমার মনে পড়ছে, যখন স্বামীজি নবগোপাল ঘোষের বাড়িতে যাচ্ছেন রামকৃষ্ণপুরে, তার মন্দির উদ্বোধন করলেন। তো সেখানে গিয়ে পূজা টুজা করছেন। তো নবগোপাল ঘোষের গৃহিণী স্বামীজিকে প্রণাম করছেন, বলছেন যে স্বামীজি আমরা যতটুকু পেরেছি, যতটুকু আমাদের সাধ্য, আমরা ঠাকুর যে আপনি আশীর্বাদ করুন যেন। তো স্বামীজি বলছেন কি বলছেন, ঠাকুর তো কুড়ে করেছিল, আর এই মরলার পাথর দিয়ে মোড়া, এদের থাকবে না? তো আমাদের শিলচর অবস্থাই সেরকম। আজকে শিলচরের সম্পাদকের মাথায় চড়ে আজকে বিরাট প্রাসাদ বানিয়ে নিয়েছেন উনি। এইটা আমাদের একটা গর্বের বিষয়। আমার তো খুবই ভালো লেগেছে, শিলচরবাসীরও খুব ভালো লেগেছে। তাছাড়া যে উদ্বোধন হচ্ছে, প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট কোনো ইয়েতে থাকেন না, এবং এত স্বামীজিরা এসেছেন, এত সুন্দর স্মুথলি এই কাজটি সম্পন্ন হলো। আপনাদের কেমন লাগছে জানি না, আমার খুব ভালো লেগেছে। আমি যখন 14 বছর ছিলাম, কিন্তু শিলচর আমার খুব টান ছিল, সেই টানে হয়তো এসেছি। এবং আজকে আপনাদের দেখে বা আপনাদের এই উৎসবে যোগ দিয়ে আমার খুব ভালো লেগেছে।
আর আমার বেশি কিছু বলার নেই, বলার শেষ হয়ে গেছে। আমি সমস্ত ভক্তদের ভালো থাকুন। মহারাজকে ধন্যবাদ। এবার আমি আজকের এই সভার সমাপ্তির জন্য সমাপ্তি সঙ্গীতের জন্য স্বামী শিবানন্দজি মহারাজকে আমন্ত্রিত করব সমাপ্তি সঙ্গীত প্রস্তুত করার জন্য। শ্রীচরণে আন্তরিক ভক্তিপূর্ণ প্রণাম এবং সামনে উপস্থিত সমস্ত পূজনীয় সন্ন্যাসী মানুষদের আন্তরিক ভক্তিপূর্ণ প্রণাম এবং শুধু ভক্তমণ্ডলীকেও ভক্তিপূর্ণ প্রণাম জানাই।
श्री रामकृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय